হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। জাহাপনা, আপনাকে এত বলিবার পরেও আপনি আমাদের সাথে বাণিজ্য চুক্তি করিতে রাজি হইলেন না। আমার পক্ষে এই চুক্তি মেনে প্রজাদের বিপদে ফেলা সম্ভব নয়। ঠিক আছে, আসুন একটা খেলা খেলা যাক। কি খেলা? আমি শুনিয়াছি আপনার দরবারে বড় বড় জ্ঞানী গুণী আর বুদ্ধিমানরা আছেন। আমি আজ উহাদের পরীক্ষা লইব। তাই নাকি? কিরকম পরীক্ষা নেবে শুনি? এই নিন এই তিনটি দল, পুতুল, দেখিতে একদম এক, ওজনও এক, কিন্তু এদের গুণ আলাদা। আপনাদের কেউ রাজি হইলে বলিতে পারেন কোন পুতুলটি অধম, কোনটি মধ্যম আর কোনটি উত্তম। তবেই বুঝিব এই দেশের মানুষের বুদ্ধি আছে। আর না পারিলে আপনাকে বাণিজ্য চুক্তিতে আমার সব শর্ত মানিয়া লইতে হইবে। উজির, সেনাপতি, অমাত্য, আপনারা কি কেউ এর সমাধান জানেন? শুধু দেখে কি করে বুঝবো কোনটা ভালো আর কোনটা মন্দ? আগে না জাহাপনা, এ খুব কঠিন। আমার মনে হয় এই সবগুলো পুতুলই এক। এই ইংরেজ আপনাকে বোকা বানাচ্ছে জাহাপনা। আমাদের কথা ঠিক, আমারও তাই মনে হয় জাহাপনা। নো, আমি কোনো ঢপ দিচ্ছি না। আমরা কানিং হইতে পারি কিন্তু মিথ্যাবাদী নয়। ইয়োর ম্যাজেস্টি, সবগুলো পুতুলই ডিফারেন্স আছে। সালাম জাহাপনা। অভয় দিলে এই অধম একটু চেষ্টা করে দেখতে পারে। আরে গোপাল, তুমি হঠাৎ এখানে এই সময়ে? সে যাই হোক, ঠিক আছে, তুমি চেষ্টা করো। কে আপনি? যেই হই, ধরে নিন আমিও নবাবের একজন সভাসদ। এখন পুতুলগুলো আমার হাতে দিন। এটি অধম, কারণ এ কান দিয়ে কথা শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ক্যা বাত, ক্যা বাত। এটি মধ্যম, কারণ এ যা শোনে তা পেটে রাখতে পারে না, মুখ দিয়ে সব বলে দেয়। মাই গড! জাহাপনা, এটিই উত্তম, কারণ এ যা শোনে তা নিজের ভেতরেই রাখে। অত্যন্ত ধৈর্যশীল এবং বিশ্বস্ত। অসম্ভব! আপনি তো দেখছি জাদুকর আছেন। আমি ওসব জাদুকর ফাদুকর নই। এগুলো হচ্ছে শুধু বুদ্ধির খেলা সাহেব। উজির সাহেব, সেনাপতি, অমাত্য মশাই, ওনারা সারাদিন আপনাদের হাত থেকে দেশ রক্ষার জটিল চিন্তায় এত ব্যস্ত যে ওনারা সহজ কাজ ভুলে গেছেন। যাকগে, এবার আপনি আসুন। জাহাপনা, আপনার রাজ্যে এমন রত্ন থাকিতে আমার চালিকে খাটিবে না। আমি হার স্বীকার করিয়া নিলাম। ধন্য গোপাল, তুমি সত্যিই ধন্য। আজ তোমার জন্য এই ভূতের মতো ঘাড়ে চেপে বসা বিদেশি বণিকেরা ঘাড় থেকে নামলো। বাংলার নবাবের প্রতি এ তো আমার কর্তব্য জাহাপনা। কিন্তু এ কি গোপাল, তোমার এমন বিমর্ষ দশা কেন? জাহাপনা, আমি সেই কৃষ্ণনগর থেকে পদব্রজে এসেছি। খুব খিদে পেয়েছে। সে কথা তুমি আগে বললে না কেন? এসো এসো, আগে বসো, পেট ভরে খাও। আবার রাজ্যে একজন বুদ্ধিমান ব্যক্তি অভুক্ত থাকবে, তা হতে পারে না। আসো আসো। ব্যাপার কি গোপাল, আজ সভায় এলো না? বুঝতে পারছেন না? কাল ওকে অগ্রিম বেতন দেননি বলে বাবুর গোসা হয়েছে। মার্জনা করবেন মহারাজ, এটা কিন্তু একদমই ঠিক হয়নি। গোপাল তার জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলদের তাড়িয়েছে, আর তার বিনিময়ে গোপালকে কিছু পুরস্কার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, থামুন তো বিজ্ঞানী যন্ত্রাচার্য, গোপালের হয়ে আপনাকে তোষামতি করতে কেউ বলেনি। কি আজব! আমি তোষামতি কখন করলাম? আমি তো বাস্তব কথাই বললাম।
আপনারা গোপালকে তো ওর প্রাপ্য পুরস্কার দিলেনই না, বরং ও যখন ওর মাইনে থেকে অগ্রিম কিছু চাইলো তখন সবাই মিলে ওকে অপমান করেছে। আহা বিজ্ঞানী, অপমান করলাম কোথায়? শুধু বলেছিলাম আগামী মাসে দ্বিগুণ বেতন দেব। তাতেই তো গোপাল রেগে মেগে বেরিয়ে গেল। অপরাধ নেবেন না মহারাজ, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে রাগ আর অভিমান কখনোই এক হয় না। গোপাল কিন্তু আপনার সাথে রাগ করেনি, বরং অভিমান করেছে। আর ওকে কেউ ভালোভাবে না বুঝলেও আমি কিন্তু খুব ভালো করেই বুঝি। আহ, কি পিরিত! তা বিজ্ঞানী, আপনি কি এখন মহারাজকে ন্যায় অন্যায় শেখাবেন? চুপ করুন আপনারা। আর মহারাজ, গোপালের অর্থের প্রয়োজন ছিল এখন। ওকে আগামী মাসে দ্বিগুণ বেতনের লোভ দেখিয়ে কি লাভ? মহারাজ, আপনি ওই বুড়ো বিজ্ঞানীর কথাই ভুলবেন না। আপনি যা করেছেন ঠিকই করেছেন, নিয়ম নিয়মই। জাহাপনা, আপনার উদারতা সত্যি কিংবদন্তি। আমার আর কিছু বলার নেই। আরে রাখো তো সব কথা, এবার আমাকে সব বিস্তারিত খুলে বলো। জাহাপনা, আমি হলাম ভাঁড়। আমার কাজ শুধু হাসি ফোটানো, বিপদে রাজাকে বুদ্ধি দেওয়া। কিন্তু সেই ভাঁড়ের জীবনের মূল্য যখন সামান্য অর্থের থেকেও কম হয়, তখন আর কিছু আসলে বলার থাকে না। পুরো ব্যাপারটা খুলে বলো তো আমাকে। কি, রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্যের রক্ষাকর্তাকে সামান্য বেতন দিতে কৃপণতা করলো? আর সেই মন্ত্রী ও কোষাধ্যক্ষ? এ তো বড় অন্যায়। অন্যায় তো বটেই জাহাপনা। আর তার থেকেও বড় অন্যায় হলো আমার গিন্নির অপমান। সে আমাকে অপদার্থ বলে ঘর থেকে বের করে দিয়েছে। জাহাপনা, আপনি যদি আমার শুভাকাঙ্ক্ষী হন, তবে দয়া করে আমার বিচারটা করে দিন। তুমি শুধু বলো গোপাল, তোমার মতো বিচক্ষণ মানুষকে আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। জাহাপনা, আপনি এখনই রাজা কৃষ্ণচন্দ্রের কাছে একজন দূত পাঠান। দূত গিয়ে বলুক আপনার রাজকোষে জরুরি অর্থ প্রয়োজন। কৃষ্ণনগর রাজ্য যেন অগ্রিম খাজনা বাবদ 20,000 মোহর দ্রুত পাঠিয়ে দেয়। 20,000 মোহর? এ তো অনেক। এটাই আসল খেলা জাহাপনা। আর দূত যেন স্পষ্ট বলে আসে, যদি রাজা কৃষ্ণচন্দ্র খাজনা দিতে না পারেন, তবে সেই খাজনার অর্থ যেন মন্ত্রী ও কোষাধ্যক্ষের বেতন থেকে কেটে নেওয়া হয়। তাদের নিয়মের শিক্ষা হোক। চমৎকার। আর তোমার গিন্নি? তার জন্য একটি মিথ্যা চিঠি লিখে আপনার দূতকে দিন। তাতে লেখা থাকবে, গোপাল ভাঁড় তার অপদার্থ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গিন্নিকে ত্যাগ করে চিরতরে হিমালয়ে চলে গেছে। তাকেও বোঝাতে হবে স্বামী কতটা মূল্যবান। এজন্যই তুমি বুদ্ধির রাজা গোপাল। তুমি কেবল ভার নও, তুমি বুদ্ধির জাহাজ। এখনই আমার দূত কৃষ্ণচন্দ্রের দরবারে যাবে। ধন্যবাদ জাহাপনা। গতকাল গোপালকে অগ্রিম না দিয়ে ঠিক করেছি। সামান্য বেতনের জন্য এত কাচুমাচু, কি বলো কোষাধ্যক্ষ? ঠিক বলেছেন মন্ত্রী মশাই, নিয়ম নিয়মই। রাজা কৃষ্ণচন্দ্র, মুর্শিদাবাদের নবাব বাহাদুর আপনার জন্য আদেশনামা পাঠিয়েছেন। নবাবের আদেশ? বলুন বলুন দূত মশাই, কি আদেশ? নবাবের রাজকোষে জরুরি অর্থ প্রয়োজন। তাই নবাবের আদেশ, কৃষ্ণনগর রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র রায়কে আগামী 24 ঘন্টার মধ্যে অগ্রিম খাজনা বাবদ 20,000 মোহর নবাবের দরবারে পাঠাতে হবে। 20,000 মোহর? এত মোহর তো এই মুহূর্তে রাজকোষে নেই।
সেই জন্যই জাহাপনা আরেকটি ব্যবস্থা বলে দিয়েছেন। যদি মোহর দিতে না পারেন তবে সেই 20,000 মোহর মন্ত্রীমশাই এবং কোষাধ্যক্ষর আগামী 10 বছরের বেতন থেকে জমা করতে হবে। কি 10 বছরের বেতন? সর্বনাশ! সর্বনাশ! হায় ভগবান, আমার মাথায় যে আকাশ ভেঙে পড়ল। কি হবে? কাল ডাকাত গেল, আজ নবাব। গোপাল, গোপাল কোথায়? গোপালকে ডেকে আনো। এই বিপদ থেকে শুধু সেই আমাদের বাঁচাতে পারে। রক্ষী! হুকুম করুন মহারাজ। যাও, এক্ষুনি গিয়ে গোপালকে ডেকে আনো। আমি যাচ্ছি, যা ব্যবস্থা করার তাড়াতাড়ি করুন, নইলে সেনাপতি মোহাম্মদ খান পরশু সৈন্য নিয়ে আসবেন, আর সেটা কিন্তু খুব ভালো হবে না। হায় হায়, এবার কি হবে? দেখলেন তো মহারাজ, গোপালকে আপনারা সবাই মিলে অপমান করেছেন বলেই হয়তো বেচারা মনের দুঃখে এখান থেকে চলে গেছে। তুমি চুপ করো বিজ্ঞানী। এই চুপ, অপদার্থ কোথাকার! তোমার জন্য আর কোষাধ্যক্ষের জন্যই আজ আমার এই অবস্থা। মহারাজ, আমরা আবার কি করলাম? কেন বুঝতে পারছো না? সেদিন গোপাল অগ্রিম বেতন চাওয়ায় তোমরাই তো যত নিয়ম কানুনের দোহাই দিয়ে ওকে বেতন নিতে দিলে না। বারে, এখন যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, সব তোমাদেরই দোষ। আর খাজনাও আমি তোমাদের বেতন কেটে ওখান থেকেই দেব। মহারাজ, দোহাই আপনার, এরকমটি করবেন না, না খেতে পেয়ে মরে যাব। দয়া করুন মহারাজ, এইভাবে পথে বসিয়ে দেবেন না। এখন এসব বলে লাভ নেই। আমার সিদ্ধান্তে আমি অটল। ওগো, এ তুমি কি করলে গো? আমি তো রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছি। তুমি তো অপদার্থ নও গো, তুমি ছিলে আমার ঘরের মানিক। তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? ওগো, কাল তুমি জীবন হাতে নিয়ে রাজ্য বাঁচালে, আর আমি সামান্য অর্থের জন্য তোমাকে অপমান করলাম। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। ওগো, আমাকে একা ফেলে তুমি হিমালয়ে চলে গেলে। আমার যে খুব ভূতের ভয় গো। তোমার গিন্নি এখন কি করে একা একা থাকবে গো? তুমি ফিরে এসো। জাহাপানা, 20,000 মোহর আমি সংগ্রহ করতে পারিনি। কোনো মতে 7,000 মোহর এনেছি, এই মন্ত্রী আর কোষাধ্যক্ষের বেতনের কিছু অংশ কেটে, আর বাকিটা আমার রাজকোষ থেকে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার রাজ্যকে রক্ষা করুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, শান্ত হও, মোহর নিয়ে চিন্তা করতে হবে না। গোপাল, তুমি তুমি এখানে? গোপাল? গোপাল? আহা, প্রণাম মহারাজ, আমি এখন নবাবের বিশেষ উপদেষ্টা। মহারাজ কৃষ্ণচন্দ্র, এসব গোপালের সাজানো নাটক। তোমার কৃপণতা এবং তোমার এই 2 কর্মচারী মন্ত্রী আর কোষাধ্যক্ষের নিয়মবাতিকে অতিষ্ঠ হয়ে গোপাল আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি শুধু একজন বুদ্ধিমান মানুষকে সম্মান দিতে চেয়েছিলাম, তাই ওই অগ্রিম খাজনার নাটক করতে হয়েছে। গোপাল, আমাকে ক্ষমা করো। তুমি ঠিকই বলেছ, রাজ্যের রক্ষাকর্তাকে সামান্য অর্থের জন্য অপমান করার ফল আমাকে পেতে হলো। আমি এখন সবই বুঝতে পেরেছি। মহারাজ, আপনার ভুল ভাঙলো, এতেই আমার শান্তি। কি হে কোষাধ্যক্ষ, কি হে মন্ত্রী, গোপালের কাছে ক্ষমা চাও। আমাদের ভুল হয়ে গেছে গোপাল, আমাদের ক্ষমা করে দাও। আমাদের ভুল হয়ে গেছে গোপাল, আমাদের ক্ষমা করে দাও। শোনো কৃষ্ণচন্দ্র,
খাজনা আমার লাগবে না, তোমার মোহর তুমি নিয়ে যাও। ধন্যবাদ জাহাপনা। চলো গোপাল, চলো চলো রাজ্যে ফিরে চলো। কিন্তু আমার বেতন? আমি ফিরে গিয়েই তোমার বেতন দিয়ে দেব। নবাব বাহাদুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবার তাহলে আমায় বিদায় দিন নবাব বাহাদুর। এসো গোপাল, এসো এসো। নো, গোপাল কোথাও যাইবে না। এ কি ইংরেজ বণিক, তুমি আবার এসেছো কেন? তুমি তো গোপালের বুদ্ধির কাছে হার মেনে চলে গিয়েছিলে। ওই খালা আদমির কাছে এত সহজে আমি হার মানিব? নেভার। বাব্বা, ইংরেজটার আবার কি হলো? এ আবার কে গোপাল? এ হচ্ছে এক ধান্দাবাজ ইংরেজ বণিক। বাকি ঘটনা আপনাকে পরে খুলে বলবো মহারাজ। আমি আবার বুদ্ধির লড়াই করিতে আসিয়াছি। এবার আমি গোপালকে 3টি কোয়েশ্চেন করিব এবং গোপালকে আমার 3টি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হইবে। ও আচ্ছা, এই ব্যাপার। ইয়েস, 3টি অ্যান্সার সঠিক হইলে আমি হার স্বীকার করিব, আদারওয়াইজ আমি এই দেশেই ব্যবসা করিব এন্ড সবাইকে আমার শর্ত মানিতে হইবে। এই গোরা সাহেবটাকে নিয়ে হয়েছে যত জ্বালা। শোনো, এই দেশের নবাব আমি চাই না কেউ এখানে তার শর্তে ব্যবসা করুক। এখানে শর্ত দেওয়ার অধিকার শুধু আমার। এটা মেনে না নিলে, মুঘল সম্রাটের আদেশ না মানলেও কোনো কাজ হবে না। আপনি শান্ত হন জাহাপনা, আমার সমস্যা নেই এতে জাহাপনা। ইংরেজকে বলুন প্রশ্ন করতে। মাই ফার্স্ট কোয়েশ্চেন, মরার পরেও হাঁটে মানে হইল এমন কোন জিনিস যাহা মরার পরেও অনবরত হাঁটিতে থাকে? উত্তর, জুতো। জুতো তৈরির জন্য চামড়া দরকার হয়, যা মৃত প্রাণীর দেহ থেকে আসে, আর জুতো পরেই আমরা হাঁটি। কি হে ইংরেজ, গোপাল কি ঠিক উত্তর দিয়েছে? ইয়ে মানে ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, নাম নিলেই শেষ মানে এমন এক জিনিসের নাম বলুন যাহার নাম মুখে নিলেই সেটি ভাঙিয়া যায়। উত্তর, নীরবতা বা চুপ থাকা। আপনি যখনই নীরবতা শব্দটি উচ্চারণ করবেন, তখনই নীরবতা ভেঙে যাবে। ও মাই গড, ইহাও পারিয়া গেলেন। কি মজা! গোপাল টপা টপ উত্তর দিয়ে যাচ্ছে। নিন, এবার আপনার শেষ প্রশ্ন করুন। থার্ড কোয়েশ্চেন, আমি চলি কিন্তু আমার পা নাই, আমার মুখ আছে কিন্তু আমি কথা বলি না, আমার বিছানা আছে কিন্তু আমি ঘুমাই না। এ তো অতি সহজ। এটি হলো নদী। বুঝাইয়া বলুন। নদী চলে, স্রোত বয়ে চলে, কিন্তু তার পা নেই। বহুত খুব। ব্রাভো ব্রাভো গোপাল, আমি আবারও আপনার কাছে হারিয়ে গেলাম। এসব আমার কাছে জল ভাত, বুঝলেন সাহেব? তা এবার কি করবে বণিক? আমি আজই চলিয়া যাইবে, আমার শিক্ষা হইয়া গিয়াছে, আমরা আগের শর্ত মোতাবেকই চলিব। এখন তো তাতে হবে না সাহেব। নতুন আদেশ হলো, তোমরা এতদিন যা খাজনা দিতে, এখন থেকে তার তুলনায় 10% বেশি খাজনা দেবে। না হলে সে টাকা আমি তোমাদের জাহাজ থেকে কেড়ে নিয়ে উসুল করব, বুঝলে? ঠিক আছে ইয়োর ম্যাজেস্টি, আমি কোম্পানিকে আপনার আদেশ জানাইয়া দিব। আর গোপালের মতো ইন্টেলিজেন্স লোক যেখানে আসে সেখানে আমার জারি জড়ি চলিবে না। আমি চলিলাম, টাটা, গুড বাই। ধন্য গোপাল, ধন্য তুমি। নবাব বাহাদুর, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ, এসো এসো। ওগো, তুমি তুমি ফিরে এসেছো। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অপদার্থ বলেছিলাম। আমি মূর্খ, আমি বুঝতে পারিনি তোমার বুদ্ধি আর সাহস এই রাজ্যের সব ধন সম্পদের চেয়েও দামি। আমি আর কখনো তোমার সঙ্গে এমন ব্যবহার করব না গো। আরে আরে পাগলি, আমি জানি আমারও এসব করতে মন চায়নি, কিন্তু কিন্তু তোমাদের শিক্ষা দিতে আর মহারাজের চোখের পর্দা সরাতে এইটুকু করতেই হলো। এখন সব মিটে গেছে, আর তুমি কখনো ভেবো না তোমার গোপাল তোমাকে একা ফেলে কোথাও যাবে। তুমি খুব ভালো গো। আচ্ছা ছাড়ো, এবার বাজার নিয়ে আসি।